এই মুহূর্তে যারা এখানে আছো সকলেই যে উদ্দেশ্যটাকে সামনে রেখে আছো সেটা হচ্ছে আমাদের নার্সিংয়ের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া। এজন্য আমরা সকলে এখানে এসেছি। তো প্রিপারেশনের জন্য আমাদের আগের যে সমস্ত স্যাররা কথা বলে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন, তাদের সব পরামর্শগুলোই আমি শুনেছি। তো দীর্ঘদিনের এই সময়ের মধ্যে যতটুকু আমি জেনেছি যে আমি যে সাবজেক্টটা নিই সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞান এটা আমরা সকলে যারা জানি যে সাধারণ জ্ঞান এটা আবার পড়া লাগে নাকি, এটা কোনো পড়ার সাবজেক্ট হলো নাকি, এটা এমনি পারা যায় না। কিন্তু যখন আমরা অ্যাডমিশনে যাই বা পরীক্ষা হলে যাই তখন হয়তো 25টা প্রশ্নের মধ্যে আমরা 5 থেকে 7টা প্রশ্ন এমনিই পারি, না পড়লেও পারি। এটা আমাদের একটা বেসিক নলেজ থেকে আমাদের আসে। কিন্তু বাদবাকি যে প্রশ্নগুলা, বাদবাকি 10টা 15টা 12টা এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। আমি যে পার্টটা নিব, আবার বলছি, আমি যে পার্টটা নিব এটা হচ্ছে সাধারণ জ্ঞান, যেটা সকলেই বলবে না পড়লেও চলে। তাহলে এই না পড়াটা যখন আমরা দেখবো যে 25টা প্রশ্নের মধ্যে 5-7টা পাচ্ছি আর বাদবাকিগুলো পাচ্ছি না, তখন এই বিষয়গুলো আমাদের খারাপ লাগে। এটা তো মানে পড়লেই পারতাম, এটা তো মানে কারেন্ট অ্যাফেয়ার্সে এই মাসে এসছে, কিন্তু আমি পড়ছিলাম মনে নেই, ভুলে গেছি, পড়া উচিত ছিল। এই ধরনের কথাবার্তাগুলো তখন বলে কোনো লাভ নেই। এই জন্য আমি বলি যে আমার এই সাবজেক্টটা সাধারণ জ্ঞান, এটা ফুল মিনিং হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ মানে হচ্ছে কমন, আর জ্ঞান মানে হচ্ছে নলেজ। জ্ঞান মানে আমরা জানি, আমরা যা অর্জন করি, কোনো কিছু শিখি, সেটা হচ্ছে জ্ঞান। তাহলে সাধারণভাবে আমরা যে বিষয়টা শিখি সেটাই তো সাধারণ জ্ঞান। আমরা সাধারণ জ্ঞান আমাদের শেখা লাগছে, এখানে এসে পড়া লাগছে, পরামর্শ নেওয়া লাগছে, কিন্তু সাধারণ জ্ঞান আমাদের পরামর্শ নেওয়া লাগবে কেন? এটা তো আমাদের এমনি এমনি থাকার কথা। বাইরে গেলে লোকদেরকে সালাম দিয়ে দিতে হয়, মুরব্বীদেরকে সালাম দিতে হয়, এটা তো সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে? সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। আচ্ছা, বোর্ডের লেখা দেখা যাচ্ছে? ওকে। সাধারণ জ্ঞানের মধ্যে আমরা প্রধান 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বাংলাদেশ, একটি হচ্ছে বাংলাদেশ, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। এই 2টা মিলিয়ে হচ্ছে সাধারণ জ্ঞান। অর্থাৎ বাংলাদেশ বিষয়ে আমাদের যতটুকু জানা প্রয়োজন এতটুকু আমরা জানতে পারছি কিনা, আমরা জানি কিনা। এটা যদি জানি তাহলে সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশটুকু আমাদের কমপ্লিট, আর যদি না জানি তাহলে কমপ্লিট নয়। আন্তর্জাতিক অর্থাৎ সারা পৃথিবীর সম্পর্কে আমি জানি কিনা। যদি জানি তাহলে আমার সাধারণ জ্ঞান পড়া লাগবে না, আর যদি না জানি তাহলে পড়তে হবে। এটা পরীক্ষায় আসবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনেছি যে আমাদের অ্যাডমিশন পরীক্ষায়, তোমাদের যে অ্যাডমিশন পরীক্ষা হবে, এখানে সাধারণ জ্ঞানের পার্ট থাকবে কিনা? থাকবে। তাহলে আমাদের এই বিষয়টা পড়া উচিত কিনা? অবশ্যই পড়তে হবে। বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, সাধারণ জ্ঞানে কয়টা পার্ট হয়? 2টা, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক। এবার আমরা দেখব যে বাংলাদেশের মধ্যে আরো 2টা পার্ট হয়, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে কারেন্ট। লিখে দিই একটু, তারপর ব্যাখ্যা করছি। একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে কারেন্ট। আন্তর্জাতিকে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে কারেন্ট। এই বেসিক আর কারেন্ট এটা কি? বাংলাদেশ অংশে একটা অংশ লিখলাম বেসিক, বিতে বেসিক আর সিতে কারেন্ট। বেসিক অংশ মানে হচ্ছে বাংলাদেশ অংশের মধ্যে আমাদের এমন কিছু পার্ট আছে যেটা আমাদের কখনো পরিবর্তন হবে না। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন, বাংলাদেশের সরকার, বাংলাদেশের যে স্থানীয় সরকার, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে সুলতানি আমল, মুঘল আমল, পাকিস্তান আমল, 1971 সালের মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই পার্ট কখনো কিন্তু পরিবর্তন হবে না। বাংলাদেশের সরকার, ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার আমলের ঘটনাগুলা কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটাকে আমরা নাম দিচ্ছি বেসিক। বেসিক মানে হচ্ছে একেবারে মূল অংশ, ভিত্তি অংশ। আর পরেরটা দিচ্ছি কারেন্ট, সিতে হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক। এই সাম্প্রতিক বিষয়গুলো মাঝে মধ্যে পরিবর্তন হয়। এখন আমাদেরকে এই 2টা পার্টই পড়তে হবে, কারণ আমাদের কাছে সময় নেই। আমরা সাধারণত এখানে একটু পরামর্শ দিই 3 মাস, 2 মাস, 2.5 মাস, এই সময়ের মধ্যে আমাদের 2টা পার্টই শেষ করতে হবে, বেসিক অংশ এবং কারেন্ট অংশ, 2টা পার্ট। এবার আমরা দেখি যে আন্তর্জাতিক অংশের মধ্যে ঠিক একই রকম 2টা পার্ট আছে, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে এই বেসিক আর একটা হচ্ছে কারেন্ট। আন্তর্জাতিকের অংশে বেসিক অংশটুকু কি? পৃথিবীর ইতিহাসে যে ঘটনাগুলো পরিবর্তন হবে না, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, বিভিন্ন দেশ, মুদ্রা, রাজধানী, সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, বিভিন্ন ঘটনা, বিপ্লব, এগুলো কখনোই পরিবর্তন হবে না।
তাহলে এই অংশটুকু আমাদের জানতে হবে। যদি আমরা মানুষ হই, যদি আমরা সুস্থভাবে জীবনযাপন করি, তাহলে আমাদের সাধারণ জ্ঞান জানতে হবে। কি জ্ঞান? সাধারণ জ্ঞান। যে ঘটনাগুলো ঘটে গেছে অতীতে, এগুলোই আমাদের নাম দিচ্ছি বেসিক, যেটা আমাদের জানতে হবে, মূল ভিত্তি। আরেকটা পার্ট যেটা পরিবর্তন হচ্ছে, সারা পৃথিবীতে কি কি পরিবর্তন হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধ সহ সারা পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে বাংলাদেশ অংশের ইতিহাস যখন আমরা জানবো, সাম্প্রতিক কি ঘটছে সেটাও জানবো, পৃথিবীর ইতিহাসে পুরাতন ঘটনাগুলো জানবো, আবার কারেন্ট সারা পৃথিবীতে কি হচ্ছে সেটাও জানবো। যখন এই চারটা বিষয় সংমিশ্রণ হবে, তখনই বলা যাবে যে আমি সাধারণ জ্ঞান পারি। দেখো, প্রথমেই আমরা বলি যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বাংলাদেশের রাষ্ট্র, প্রশাসন, আইন, সংবিধান এগুলো সম্পর্কে সকলে ধারণা রাখা। যদি আমরা ধারণা রাখি তাহলে এটা আমাদের খুব উপকার হবে। প্রথমত অ্যাডমিশন, দ্বিতীয়ত নাগরিক হিসেবে। কীরকম? হঠাৎ করে রাস্তায় একটা পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, তখন আমি বলতে পারি যে আপনি আমাকে কিসের জন্য ধরছেন, কোন অ্যাক্টের মাধ্যমে আমাকে ধরছেন, কোন থানায় ধরছেন, বা আমাকে এটা কি কোনো ওয়ারেন্ট আছে আমার নামে? এখন আমি যদি এটা না জানি ওয়ারেন্ট কী জিনিস, আইন কী জিনিস, কোন অ্যাক্টে আমাকে ধরছেন, আমাকে এটা জামিনযোগ্য না অজামিনযোগ্য, কোন কারণে আমাকে ধরছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমি যদি একেবারে অজ্ঞ থাকি, আইন সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে সেটা আমাদের জীবনে চলাচল করতে খুব অসুবিধা হবে, বোকার মতন পরিচয় হবে। তাহলে বাংলাদেশের আইন, সংবিধান এটা যেমন অ্যাডমিশনের জন্য আমাদের জানা প্রয়োজন, পাশাপাশি আমাদের জানা প্রয়োজন নিজেদের জীবনের জন্য। তাহলে আমরা একটা সংক্ষেপে একটা ক্লাস করি যে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা অ্যাট এ গ্লান্স দেখে আসি। যে কথাগুলো বলবো ইনশাল্লাহ এটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে। প্রথমত বাংলাদেশের সংবিধান থেকে প্রথমত এই টপিকসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপরে সেকেন্ড স্টেপে আলোচনা করব যে এই টপিকস থেকে কী প্রশ্ন হয়। বাংলাদেশের সংবিধান আমরা তৈরি করেছি বাংলাদেশের জনগণ। বাংলাদেশের সংবিধান তৈরি করেছে কারা? ফেরেশতারা? আমেরিকার জনগণ? বাংলাদেশের জনগণ। ওকে, বাংলাদেশের জনগণ আমরা এটা তৈরি করেছি। এই সংবিধান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন, যেটা আমরা শিখেছি ক্লাস 9-এর বিজিএস বইয়ে এবং ইন্টারমিডিয়েটের পৌরনীতি বইয়ে। কনস্টিটিউশন শব্দের বাংলা হচ্ছে সংবিধান, আর বিটি মানে হচ্ছে বাংলাদেশ। সংক্ষেপে লিখলাম, বিটি মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশের সংবিধানটি কি বলা হয় সারা পৃথিবীর মধ্যে সুন্দরতম একটি সংবিধান। নাম্বার 1 এমসিকিউ ফর অ্যাডমিশন। পৃথিবীর মধ্যে সুন্দরতম অ্যাডমিশন কোন দুইটা দেশের সংবিধানকে বলা হয়? একটি হচ্ছে বাংলাদেশ, অপরটি হচ্ছে আমেরিকা। তাহলে আমেরিকার সংবিধান এবং বাংলাদেশের সংবিধানকে পৃথিবীর মধ্যে সুন্দরতম সংবিধান বলা হয়। বাংলাদেশ সংবিধান সম্পর্কে আরেকটা তথ্য জানতে হবে। নাম্বার 2, কোন দুটি দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? চাকরি পরীক্ষায় আসে, অ্যাডমিশনে আসবে, নার্সিংয়ে আসবে। কোন দুটি দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? একটা হচ্ছে আমেরিকা, আরেকটি হচ্ছে বাংলাদেশ। বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, তো বাংলাদেশের সংবিধান আমরা একটু দেখি যে এটা আসলো কিভাবে, কোথা থেকে। বাংলাদেশের সংবিধান এসছে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের সংবিধানটা পেয়েছি। অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে সংবিধানটা তৈরি করা হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কি? আমাদের এই মুক্তিযুদ্ধ, এই বিষয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে আমাদের বাংলাদেশের সংবিধানটা তৈরি করা হয়েছে। এখন এই সংবিধানটা তৈরি হয় 1972 সালে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি তিনি স্বদেশে ফিরে আসলেন। মুক্তিযুদ্ধ অংশের মধ্যে যে ইতিহাসটা আমাদেরকে জানতেই হবে, মুক্তিযুদ্ধ, সেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন। এরপর 11 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। 11 জানুয়ারি অধ্যাদেশ জারি করলেন। সংবিধান তৈরির জন্য তিনি প্রথমে তৈরি করলেন গণপরিষদ। এই গণপরিষদেই তৈরি করা হয় বাংলাদেশের সংবিধান। তাহলে আমরা এতক্ষণ যাবৎ পড়লাম যে সংবিধানটা আসলো কোথা থেকে। সংবিধানটা তৈরি করা হয়েছে গণপরিষদ। গণপরিষদ মানে কি? পৃথিবীর যে কোনো দেশের, নতুন দেশের সংবিধান তৈরি করার জন্য একটি পরিষদ বা সভা তৈরি করা হয়। এই পরিষদকে বলা হয় গণপরিষদ। গণপরিষদ বলতে কাকে বুঝি আমরা? পৃথিবীর নতুন কোনো দেশ স্বাধীনতা পেয়েছে, সেই দেশের সংবিধান কি হবে এটা তৈরি করার জন্য একটা সভা তৈরি করা হয়। নাম কি তার? গণপরিষদ। বাংলাদেশে গণপরিষদ ছিল কি না? কোনো আওয়াজ নেই। ছিল। বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করা হয় 11 জানুয়ারি। তাহলে এখানে দুইটা তথ্য জানলাম। একটা হচ্ছে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 11ই জানুয়ারি তিনি গণপরিষদ আদেশ জারি করলেন। 11ই জানুয়ারি, 11ই এটা হচ্ছে জানুয়ারি, 11ই জানুয়ারি সংবিধান তৈরির প্রথম পদক্ষেপ গণপরিষদ তৈরি করা। 11ই জানুয়ারি 1972 গণপরিষদ তৈরি আদেশ জারি করলেন বঙ্গবন্ধু। 11ই জানুয়ারি 1972, 11ই জানুয়ারি 1972, 11ই জানুয়ারি 1972 গণপরিষদ তৈরি আদেশ জারি করলেন। তৈরি হয়ে গেল গণপরিষদ। গণপরিষদ তৈরি হলো, গণপরিষদ তৈরি হলো 23 মার্চ 1972। এই কয়েকটা তথ্য, কয়েকটা সাল, কয়েকটা ঘটনা মাথায় রাখতে হবে, বাদ বাকি কোনো কিছুই দরকার নেই। বই আমরা যখন খুলবো দেখবো যে পৃষ্ঠার পর পৃষ্ঠা বাংলাদেশ সংবিধান, এই বিষয়গুলো খুব একটা কার্যকর নয়। কয়েকটা তথ্য আমি সিকোয়েন্স অনুযায়ী সাজাচ্ছি, সময়টা কভার করে দিব 10-15 মিনিট ইনশাল্লাহ। 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসলেন স্বদেশ প্রত্যয়ন দিবসের মাধ্যমে, ক্লিয়ার? ওকে। 11ই জানুয়ারি পরের দিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নেওয়ার পর দিনই 11ই জানুয়ারি গণপরিষদ আদেশ জারি করলেন। তাই গণপরিষদ আদেশ জারি করলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপরিষদ তৈরি হয়ে গেল 11 জানুয়ারি। গণপরিষদের প্রথম বৈঠক 23 মার্চ 1972, 23 মার্চ 1972 গণপরিষদ তৈরি হয়ে গেল, ক্লিয়ার? ওকে। এই গণপরিষদেই তৈরি করা হলো বাংলাদেশের সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান তৈরি হলো কোথায়? গণপরিষদ। গণপরিষদটা কি? নতুন একটা দেশের সংবিধান তৈরি করার জন্য একটা সভা। যেমন আমরা এখানে মিটিং করছি, আমরা একটা সভা করছি, আমরা একটা ক্লাস নিচ্ছি কোনো একটা কাজের জন্য, ঠিক এই জন্য সংবিধান তৈরির জন্য একটা গণপরিষদ তৈরি করা হলো। কত তারিখ? 23 মার্চ 1972। এই গণপরিষদের সদস্য সংখ্যা কতজন? মোস্ট ইম্পর্টেন্ট, 403। 403 জন হচ্ছে গণপরিষদের সদস্য। আমরা লাইনটা লিখে নেব। গণপরিষদের সদস্য ছিল 403 জন। গণপরিষদের সদস্য ছিল 403 জন। গণপরিষদের সদস্য ছিল 403 জন। এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা সংবিধান পড়বো। এটা প্রয়োজন, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, কোনো আওয়াজ নেই, আবার আওয়াজ নেই, ক্লিয়ার? 403 জন। এরপর আমরা দেখব এই 403 জনের নিয়ে সংবিধান তৈরি করা সম্ভব নয়। এর মধ্যে থেকে বাছাই করে একটা কমিটি করা হলো, নাম দেওয়া হলো পকেট কমিটি। কি কমিটি? পকেট কমিটি। এই পকেট কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। তাহলে পকেট কমিটি তৈরি করা হলো কিসের জন্য? সংবিধান তৈরির জন্য। গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? 403। এই 403 জন নিয়ে আমরা জানি যে 100 দিন থাকলেই মারামারি কাউকাচার লেগেই থাকে পরিবারের মধ্যে। সতীন, দুইটা বউ, আর 403 মানে কি? সেখানে তো মারামারি জ্বালার টিকাই অস্থির অবস্থা। তো বঙ্গবন্ধু সরকার এটা বুঝেছিলেন যে 403 নিয়ে সংসার করা সম্ভব নয়। এই জন্য তিনি কি করলেন? এই জন্য এখান থেকে কমিয়ে 34 জন নিয়ে একটা পকেট কমিটি তৈরি করলেন। নাম হলো কি? পকেট কমিটি। এই কমিটির প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল। কি নাম হবে? ডক্টর কামাল। কি নাম হবে? ডক্টর কামাল। ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন হচ্ছে এই পকেট সংবিধান তৈরির জন্য যে পকেট কমিটি, এই পকেট কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। তাহলে আমরা কি লিখব? লিখব যে সংবিধান তৈরির জন্য যে পকেট কমিটি, এই কমিটির প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, ক্লিয়ার? ওকে, ডক্টর কামাল হোসেন। এবার কামাল হোসেন সম্পর্কে যখন আমরা পড়ছি, আমরা লিখছি, আমাদের সাথে এটা জানা থাকতে হবে যে বাংলাদেশের সংবিধানটা কার হাত দিয়ে তৈরি হয়েছে? কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান তৈরির কারিগর কে? কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান তৈরির আইকন কে? বাংলাদেশের সংবিধান তৈরির রূপরেখা কার মাধ্যমে তৈরি হয়? কামাল হোসেন। এই কামাল হোসেন সম্পর্কে একটা তথ্য জেনে গেলাম। নাম্বার 2 জানতে হবে যে এখানে এই 34 জন সদস্যের মধ্যে আরেকজন মহিলা ছিল, নাম হচ্ছে ডক্টর রাজিয়া বানু। নাম হচ্ছে রাজিয়া বানু। মহিলা যেখানে থাকবে এই পরীক্ষায় সেখানেই প্রশ্ন আসবে, মহিলাদের নিয়েই প্রশ্ন পরীক্ষা জগৎ। তাহলে এখানে নামটা হবে রাজিয়া বানু। একজন মহিলা ছিল, 34 জনের মধ্যে একজন মহিলা ছিল, নাম হচ্ছে রাজিয়া বানু। নাম হচ্ছে রাজিয়া বানু। 34 জন যে পকেট কমিটির সদস্য, 34 জন, একজন মহিলা, নাম কি তার? রাজিয়া বানু। কমপ্লিট? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার এই 34 জনের যে পকেট কমিটি বা ছোট কমিটি, এরা সংবিধান তৈরি করার জন্য কাজে লেগে গেল। তারা চলে গেল দুইটা দেশ ভ্রমণে গেল, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ইংল্যান্ড। একটা হচ্ছে ভারত আর একটা ইংল্যান্ড। কয়টা দেশ ভ্রমণে গেল এই কমিটি? দুইটা। কয়টা? কয়টা? দুইটা। কিসের জন্য? সংবিধান দেখার জন্য। তারা সেখানে গেল। কোন কোন দেশে গেল? ভারত এবং ইংল্যান্ড। তারা সেখানে যাওয়ার পরে ওই দেশের সংবিধান দেখলো, দেখার পরে বাংলাদেশে আবার কামব্যাক করলো। তারা ফিরে আসলো, আসার পরে বাংলাদেশের সংবিধানটা তারা তৈরি করলো। তাহলে এখান থেকে যতটুকু আলোচনা করলাম, আবার প্রশ্ন তৈরি করব যে বাংলাদেশের সংবিধানে কোন দুইটা দেশের ছায়া আছে?
বাংলাদেশ সংবিধান কোন দুইটা দেশের অনুকরণে তৈরি করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের মধ্যে কোন দুইটা দেশের বিভিন্ন অংশ মিল খুঁজে পাওয়া যায়? ওকে, এবার এই সংবিধান কমিটি, কোন কমিটি? পকেট কমিটি। তারা একটা সংবিধান তৈরি করলো, ড্রাফট, খসড়া তৈরি করার পরে এই যে 403 বসে আছে এখানে গণপরিষদের মধ্যে বসে আছে, তাদের সামনে উপস্থাপন করলো। করার পরে কিছু অংশ যাচাই বাছাই করা হলো, এরা বললো যে না এই জায়গাটা ঠিক করো, আবার ঠিক করা হলো, কারেকশন করা হলো। ফাইনালি 4 নভেম্বর, 4 নভেম্বর লিখে নাও, ফাইনালি 4 নভেম্বর, 4 নভেম্বর, 4 নভেম্বর, 4 নভেম্বর সংবিধানটা গৃহীত হলো এই গণপরিষদে। 403 মিলে তারা সিদ্ধান্ত নিল, হ্যাঁ আর মারামারি করব না, আমরা এটাকে সংবিধানটাকে স্থির করে ফেলি, আর দরকার নেই, মারামারি অনেক হয়েছে। 4 নভেম্বর, 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় গণপরিষদে। সংবিধান গৃহীত হয়। সংবিধান কি হয়? সংবিধান, সংবিধান গৃহীত হয় কত তারিখ? 4 নভেম্বর। এই জন্য এটাকে বলা হয় সংবিধান দিবস। সংবিধান দিবস মোস্ট ইম্পর্টেন্ট একটা আমরা লাইন লিখে দিচ্ছি যে বাংলাদেশ সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। সংবিধান দিবস কবে? বাংলাদেশ সংবিধান দিবস কবে? ওকে, কমপ্লিট। সংবিধান 4 নভেম্বর গৃহীত হলো। এরপর এটাকে সবাই মিলে সিগনেচার করলো, স্বাক্ষর করলো। 403 মিলে একজন মাত্র স্বাক্ষর করেনি, বাদ বাকি সবাই স্বাক্ষর করছে। তাহলে এর মধ্যে 402 জন স্বাক্ষর করলো। সংবিধান যেটা গৃহীত হলো 402 জন স্বাক্ষর করলো, অনুমোদন করে দিল। একজন অনুমোদন করেনি, যে অনুমোদন করেনি তার নামটা পরীক্ষায় আসে। ঠিক যেভাবে ওই মহিলার নামটা পরীক্ষায় আসবে, এসেছে, ভবিষ্যতেও আসবে, রাজিয়া বানু, মনে আছে কিনা? রাজিয়া বানু যেমন মনে থাকতে হবে, এই একটা মানুষ সিগনেচার করেনি, 402 জন সিগনেচার করলে একজন করেনি, তার নামটা কেন করেনি জানতে হবে। নামটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত, সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধানে স্বাক্ষর করেনি একজন পার্সন, তিনি হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশ সংবিধানে স্বাক্ষর করেননি একজন ব্যক্তি, নাম তার সুরঞ্জিত সেনগুপ্ত। এবার আমাদের জানা উচিত, প্রশ্ন হতেই পারে, কোনো বাচ্চা আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আপু এটা তো আমরা বইয়ের মধ্যে পড়ছি যে সিগনেচার একজন করেননি, এটা তো সবাই জানি, কিন্তু কেন করেননি? তখন তো আমরা কেউই বলতে পারবো কি? আমাদের মধ্যে যারা আমরা আসি, যারা পরীক্ষা দিব, অ্যাডমিশন বা নার্সিং পরীক্ষা দিব, কেউ কি জানি কিনা? আমরা জানা উচিত ছিল কিনা? আমরা চাকরি পরীক্ষা দিচ্ছি, বাট ভাগ্য ভালো কেউ আমাদের জিজ্ঞেস করেনি, কোনো ছোট বাচ্চা, যে আপু এইটা কেন বলা হয়, আমি তো বুঝতেছি না, আমার বোঝান তো। তখন আমরা বলবো যে আগে আমি কোচিং করে নিই, সাধারণ জ্ঞানে ক্লাস করি, তারপর তোমাকে সে বলবো না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের সব কিছু জানতে হবে। টিচাররা অনেক সময় বলেন না, অনেক সময় জানেন না, অনেক সময় আলোচনা করেন না, বাট পরিপূর্ণ যখন শিক্ষা আমরা করব, শিখবো, লিখবো, তখন আমাদের সব কিছু জানতে হবে। এটা তিনি করেননি এই কারণে, তিনি বলছেন যে সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন যে এই সংবিধান বাংলাদেশের মানুষের মনোপুত হয়নি, পছন্দ হয়নি, আশা আকাঙ্ক্ষা পূরণ করেনি। কে বলছে এটা? সেনগুপ্ত। এটা আসলে তিনি একটা দল করতেন, নাম হচ্ছে ন্যাপ, NAP, ন্যাপ। এখন আমাদের এটাও জানা উচিত ন্যাপ ফুল মিনিং কি? ন্যাশনাল আওয়ামী পার্টি। এই দলটা প্রতিষ্ঠা করে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কত সালে? 1957 সালে। 1957 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কোন ভাসানী? যে ভাসানী পাকিস্তানকে বলেছিলেন আসসালামু আলাইকুম। পাকিস্তানকে তিনি বলেছিলেন পাকিস্তান আসসালামু আলাইকুম, এটা বলেছিলেন, জানা নেই আমাদের? মজলুম জননেতা কাকে বলা হয়? ভাসানী। ওকে, তাহলে এই ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, আবার বলছি রাজনৈতিক দল ন্যাপ। ন্যাপ কি? আবার একটা আছে ন্যাপথলিন, সেটা ওই যে আমাদের ওই যে কাপড় যে কেটে দেয়, ওই যে তেলা পোকাগুলো আমরা কাপড়ের মধ্যে গুছিয়ে রাখি, একটা বাসনা, ন্যাপথলিন। তাহলে এটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। এই ন্যাপের সদস্য ছিল কে? সুরঞ্জিত। তিনি বললেন যে এটা বাংলাদেশের জনগণের আশা পূরণ হয়নি, প্রকৃতপক্ষে কি ছিল? তার পছন্দ হয়নি। এটা তার দলের বিরোধিতা, সেই দলের বিরোধিতা, সংবিধানে তার দলের বিরোধিতা। ওকে ওকে, এবার এই সংবিধানটা সবাই মিলে, বেশিরভাগ মেজরিটি, একজন ছাড়া পাশ হয়ে গেল, সবাই সিগনেচার করলো। সিগনেচার করার পরে এটা কার্যকর হলো 16 ডিসেম্বর 1972। তাহলে কার্যকর হলো কখন? 16 ডিসেম্বর 1972 কার্যকর হলো। এই সংবিধান তৈরি করতে সময় লেগেছে 9 মাস। বাংলাদেশ সংবিধান তৈরি করতে সময় লাগছে কত মাস? 9 মাস। বাংলাদেশের সংবিধান তৈরি ইতিহাস আমরা বললাম, সংবিধান নিয়ে কয়েকটা তথ্য লিখে দিয়ে ক্লাস শেষ করে দেব। বাংলাদেশ সংবিধান কিভাবে আসলো, এই তথ্যগুলো জানা মানে আমাদের জ্ঞান আছে বলা যাবে। এই যে প্রশ্নগুলো লিখে দিলাম,
এইটা একেবারে না জানলেই নাই, আরও জানলে আরও ভালো, কিন্তু না জানলে নয়। বাংলাদেশ সংবিধান কীভাবে আসলো এটা বলে দিলাম। বাংলাদেশ সংবিধানের মধ্যে কি আছে অ্যাট এ গ্লান্স লিখিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেব। এবার দেখি বাংলাদেশ সংবিধান কোথা থেকে আসলো, কিভাবে কার্যকর হলো, এটা সম্পর্কে কি প্রশংসা করা হয় জানলাম। এবার আমাদের জানতে হবে যে এই সংবিধানের মূল ভিত্তি কি, বা এই সংবিধানের মধ্যে কি আছে। কি জন্য আমরা বললাম পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সংবিধান, কি জন্য বললাম? কারণটা হচ্ছে এই সংবিধানের মধ্যে অনেক কিছুই আছে, আমরা হয়তো সবাই জানি না, বা আমরা হয়তো কিছু কিছু জানি, কিন্তু আমাদের জানা উচিত ছিল। প্রথমেই বলবো এই সংবিধান কেন তৈরি করা হয়। তৈরি করা হয় বাংলাদেশে জনগণ বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই আছে। তো সব শ্রেণী পেশার মানুষদের রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশ সংবিধানটা তৈরি করা হয়। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটার কারণে সংবিধানটাকে বলা হয় একটা শ্রেষ্ঠ সংবিধান। আছে কি না? না থাকলে কি এমনি এমনি বলা হবে? হবে না। এই সংবিধানে আছে আমাদের, আমরা লিখে নেবো, এভাবে লিখবো আমরা। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? কয়টি? চারটি। প্রস্তাবনা কয়টি? একটি। ওকে, আর কয়েকটা জিনিস বাংলাদেশ সংবিধানের, এই যে সংবিধান, বাংলাদেশ সংবিধান তো আছে, আমরা তো অনেকে দেখেছি, অনেকে দেখিনি। বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টি? ভাগ হবে 11টি। কয়টা? 11টা। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ আছে 153টি। ভাগ 11টি। ভাগ কতটি হবে? 11টি। ভাগ কতটি? 11। অনুচ্ছেদ কয়টি? 153। অনুচ্ছেদ কয়টি? 53। অনুচ্ছেদ কয়টি? 153টি। প্রস্তাবনা কয়টি? মূলনীতি 4টি। ভাগ টোটাল যে সংবিধান বইটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি, আছে না আমাদের বইয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি বা আমাদের পৌরনীতি বইয়ে ভাগ আছে কয়টি? এটি হচ্ছে ইতিহাস, এটি হচ্ছে রাষ্ট্র, এটি হচ্ছে সরকার, এটি হচ্ছে নাগরিকতা, ভাগ থাকে, অধ্যায়, চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টার কয়টি? 11টি। অনুচ্ছেদ কয়টি? 53টি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সংবিধান সম্পর্কে মূল অংশ। আরেকটা বাকি থেকে গেল তফসিল। তফসিল কয়টি? 7টি। তফসিল, বাংলাদেশ সংবিধানে তফসিল আছে। তফসিল মানে হচ্ছে কিছু অংশ জুড়ে দেওয়া হয়, সংবিধানের সঙ্গে কিছু অংশ বাড়তি অ্যাডিশন করা হয়েছে। তফসিল হলো কয়টি? 7টি। তফসিল কয়টি? 7টি। বাংলাদেশ সংবিধান সম্পর্কে একটা বেসিক তথ্য জানিয়ে দিলাম। এবার আর কয়েকটা তথ্য, বাংলাদেশ সংবিধানে কি এমন আছে যার কারণে আমরা এটাকে শ্রেষ্ঠ সংবিধান বলছি, সেই বিষয়টা বলছি। বাংলাদেশ সংবিধান আছে মৌলিক অধিকার, ডিটেলস। যদিও বাংলাদেশে বিভিন্ন সময় মৌলিক অধিকার রাষ্ট্র হরণ করেছিল, করবে, ভবিষ্যতেও করবে, কিন্তু মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানে দেওয়া আছে। মৌলিক অধিকার মানে কি? যে কোন কোন অধিকার ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব, জীবনকে পরিপূর্ণ করতে হলে যে অধিকারগুলো প্রয়োজন তাকে কি বলা হবে? বাংলাদেশের সংবিধান মৌলিক অধিকার আছে। আছে কত নম্বর ভাগে সেটা লিখতে হবে। 3য় ভাগে। তৃতীয়, বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে কি আছে? মৌলিক অধিকার। 3য় ভাগে কি আছে? মৌলিক অধিকার। দ্যাট মিনস আমরা লিখব 26 থেকে 47 আর্টিকেল। 3য় ভাগ শুরু হয়েছে 26 থেকে 47। 3য় ভাগ, সংবিধানের 3য় ভাগ, সংবিধানের 3য় ভাগ 26 থেকে 47। 26 থেকে 47 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? সেই সমস্ত অধিকার যা ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। যেমন কথা বলার অধিকার, যেমন ধর্ম পালনের অধিকার, বিয়ে করার অধিকার, সম্পত্তি ক্রয় করার অধিকার, সংগঠন করার অধিকার, ভোট দেওয়ার অধিকার, এই সমস্ত বিষয়গুলোকে বলা হবে মৌলিক অধিকার, যেটা আমার জন্য প্রয়োজন বেঁচে থাকার জন্য। এই অধিকারগুলো কোথায় আছে? বাংলাদেশ সংবিধানে আছে। হ্যাঁ, 26 থেকে 47। এই অধিকারগুলো কোথায় আছে? কোথায় আছে? সংবিধানে। এই জন্য বলা হয় বাংলাদেশ সংবিধানটা হচ্ছে একটা আদর্শ সংবিধান, এর মধ্যে সব কিছু আছে। তো এই হচ্ছে সংবিধান সম্পর্কে আমাদের ডিটেলস। আর আরেকটা জিনিস জানতে হবে, সংবিধান সংশোধনী। এটা পরীক্ষায় প্রশ্ন হয় যে সংবিধান সংশোধনী বলতে কি বুঝো? সংবিধানকে সংশোধন করা হয়েছে তাই সংশোধনী। সংবিধান সংশোধন যখন করা হয় তাকে কি বলা হয়? সংশোধনী। এটা ইংরেজি হচ্ছে অ্যামেন্ডমেন্ট বলা হয়। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি? সংবিধান। অ্যামেন্ডমেন্ট মানে কিভাবে? বাংলাদেশ সংবিধান সংশোধন করা হয়েছে এই পর্যন্ত 17 বার। কতবার? 17 বার। কতবার হবে? 17 বার। বাংলাদেশ সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 17 বার। পরীক্ষায় আসবে ডিরেক্ট, বাংলাদেশ সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 17 বার। এই যে 17টা সংশোধনী, 17 বার কাটাছেড়া, 17 বার কারেকশন, এর মধ্যে মাত্র 4 থেকে 5টা কারেকশন মাথায় রাখতে পারলে সব ক্লিয়ার। বেশি কিছু পড়া লাগবে না, পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই পড়তে হবে। আমি কিভাবে জানলাম? রিসার্চ করেছি, গবেষণা করেছি, দেখেছি 10 বছরের বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন হয়,
বিভিন্ন বই দেখেছি, পড়াশোনা করেছি, যার কারণে বুঝলাম যে 17টা সংশোধনী সব পড়া লাগে না, পারবো। তাহলে এগুলো সম্পর্কে জানা থাকা কার কাজ? গরু ব্যবসায়ীর কাজ নাকি কার কাজ হবে? আচ্ছা আচ্ছা, আমাদের কাজ হবে। ওকে, এখানে রাখি। আচ্ছা, এবার আমরা একটু কথা বলবো 5 মিনিট মোটিভেশন। সবাই তো মোটিভেশন দিল, আমি দিলে কোনো অসুবিধা আছে নাকি?